পরীক্ষার আছে আর মাত্র কয়েকটা দিন, বাট ভাইয়া কিভাবে কি করব এটাই বুঝতেছি না, কারণ প্রতিটা এক্সাম একের পর এক চলে আসতেছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা ঢাবি এবং খুবির ভাইয়া ডিটেইল অ্যানালাইসিস করব কিভাবে পড়লে এক্স্যাক্ট কোন স্ট্র্যাটেজিতে অ্যাপ্লাই করলে ভাইয়া তোমার ঢাবি এবং খুবিতে মিনিমাম ভাইয়া একটা সিট হবে। তুমি যে অবস্থাতেই থাকো না কেন এই ভিডিওটা ভাইয়া মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তোমার যদি মনে হয় ভাইয়া আমার পড়ার একটু ইচ্ছা নাই, তাহলে আজকে আমরা লাস্টে একটা সাহাবীর আমরা আছে গল্প শুনবো। ইনশাল্লাহ ভাইয়া তোমার মনে যে একটু কষ্ট ছিল বা একটু ডাউট ছিল সেই ডাউটটাও ইনশাল্লাহ আজকে আর তোমার থাকবে না। তাই ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে দেখেন, কারণ ভাই এর থেকে বেস্ট কোনো ভিডিও তোমাদের ব্যাচের জন্য ঢাবি এবং খুবির জন্য পুরো ইন্টারনেটে কোথাও নাই। সায়েন্সের যারা আছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। স্টার্ট করি আমরা। সবার আগে আসে ভাইয়া এখন আমাদের কাছে ভাইয়া তিন টাইপের স্টুডেন্ট আছে। প্রথম টাইপের স্টুডেন্ট কারা ভাইয়া? যাদের সিলেবাস ভাইয়া পুরো ডাব্বা, ভাইয়া পুরাই ডাব্বা, মাত্র ভাই 0 থেকে 50% আমার সিলেবাস শেষ হয়েছে, কোনো সমস্যা নেই। এখন তোমার কোনো মিম দেখতে হবে না, নিজেকে ডিমোটিভেট করতে হবে না। কেউ যদি তোমাকে এসে বলে ভাইয়া তোমার দ্বারা হবে না, কোনো কথা শোনার দরকার নেই। আমি তোকে বলতেছি ভাইয়া তুই একটা সিট পাবি, আমি তোকে এই মিথ্যা আশ্বাস দেবো না যে তুই এখন টপ করবি, কারণ ভাইরা ফিজিবলি পসিবল না। তো যারা 0 থেকে 50% আসো তাদের স্ট্র্যাটেজি হবে একরকম, যারা 50% থেকে 90% আসো মানে কি ভাই আমার সিলেবাসের কিছু চ্যাপ্টার আমার বাকি আছে যা শেষ করতে হবে, এবং যারা পুরা সিলেবাস মানে আমাদের একদম যারা চান্স পাবেনি তারা কিভাবে পড়লে ভাই র্যাঙ্ক আরো ইমপ্রুভ করতে পারে। তিন ধরনের স্টুডেন্টই আছে। আর ভাই আনফরচুনেটলি আমাদের এই ক্যাটাগরিতে ভাই 96, আমি আরো বেশি বলবো 97%-এর বেশি স্টুডেন্ট কি ভাই এই দুই ক্যাটাগরিতেই আছেন। তাই ভাই মন খারাপ না করে ভিডিওটা দেখেন, আপনাদের জন্য ভাই একদম ডিটেইল একটা প্ল্যান ভাই আসতেছে। স্টার্ট করি। সবার আগে ভাই দেখেন, আপনাকে এখন বুঝতে হবে আপনি যেই দিনই ভিডিও দেখেন না কেন, আপনার কাছে যখনই ভিডিওটা যাচ্ছে ভাই আমার পরীক্ষার 10 দিন থাকুক, 8 দিন থাকুক, 7 দিন থাকুক, 6 দিন থাকুক, তখন থেকে ভাই স্টার্ট নাও, কালকে না, 5 মিনিট পর না, এখন থেকে ভিডিওটা যখন স্টপ হবে তুমি এখন থেকে কি ভাই প্ল্যান এক্সিকিউশনে চলে যাবা। এখন থেকে ভাই শুরু করবে এবং তোমাকে ভাই 12 ডিসেম্বরের মধ্যে মানে কি ভাই মেডিকেল এক্সামের মধ্যে তোমার সিলেবাস ভাই মিনিমাম ভাই তোমাকে একবার শেষ করতে হবে। ভাইয়া কেমনে করবো ভাই? সম্ভব না ভাই, এতগুলা লেকচার, এতগুলা ক্লাস, এত ঘন্টার পড়া, প্রশ্ন ব্যাংকের প্যারা, কি করব বুঝতেছি না। কেউ বলে ভার্সিটি ইউনিট করো, কেউ বলো প্র্যাকটিস বুক বলো, কেউ বলে আমার সাজেশন বই কিনো, এইটা কিনো সেটা কিনো, পুরো একটা কনফিউশন স্টেটে আসো তুমি। আমি সবকিছু ইনশাল্লাহ তোমার মাথায় যে কুয়াশাটা আছে সেই কুয়াশাটা ইনশাল্লাহ আজকে তোমার মাথা থেকে ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমার ভাইয়া 19 থেকে 20 ডিসেম্বর তো 19 তারিখে খুলনা ভার্সিটির এক্সাম এবং 20 তারিখে ভাই ঢাবির এক্সাম, এবং সেই এক্সাম ডেটে ইনশাল্লাহ তোমরা ভাই কোপায় দিয়ে আসবে। আমি তোমাকে এখান থেকে এই যে ফেস এবং এখান থেকে এই যে ফেস পুরা জার্নিতে ভাইয়া তোমার সাথে ইনশাল্লাহ সবসময় থাকবো। তাই এটা নিয়ে একদম টেনশন করবো না, বড় ভাই সাথে আসি। তার মানে কি ভাই তোমার এখন প্রথম এবং ফরমোস্ট ডিউটি হলো কি ভাই তোমার যে চ্যাপ্টার আছে সেগুলোকে ভাই তুমি করো ভাগ করে নাও। প্রথমটা ভাই যা আমি পারি, তুমি যাই পারো না করো সেটা লিস্ট ডাউন করো, ঠিক আছে ভাই? ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইম্পর্টেন্ট টপিক এগুলো ভাই করা যাবে না। কারণটা কি? তার কারণটা হলো কোনো কারণে যদি আল্লাহ না করুক ঢাবি আর খুবিতে যদি খারাপও হয়, তোমার যে প্রিপারেশনটা সেটা যাতে বৃথা না যায়, তুমি যাতে পরের ভার্সিটিগুলোতে ভাই যাতে কোপায় দিয়ে আসতে পারো, এটা আমাদের মেইন টার্গেট। আমাদের ভাই পাবলিকে সিট লাগবে যাদের সিলেবাস 50%-এর কম কমপ্লিট আছে, ভালো মতো দেখ। তার মানে কি ফার্স্টে পুরা ফিজিক্সের 14টা চ্যাপ্টার, কেমিস্ট্রি ভাই যে কটা চ্যাপ্টার আছে, ম্যাথের 12টা চ্যাপ্টার, বায়োলজি যে কটা চ্যাপ্টার আছে সব নিয়ে বয়, লিস্ট ডাউন কর কি কি পারিস, এবং ভাইয়া কি কি পারো না সেগুলো তুমি লেখো, এবং যেগুলো হাফ পারো সেগুলো কি ভাই 3টা সেগ্রিগেট পোর্শনে ভাগ করো, এবং কি 3টার পড়ার স্ট্র্যাটেজি আলাদা হবে। প্রথমে ভাই যেটা পারো সেটা তোমার আপাতত ঢাবি এবং খুবির এক্সামের আগে তুমি কি করবা 12 ডিসেম্বরে, যে আমি এখানে যে বললাম যে ভাইয়া যে 12 ডিসেম্বরের আগে তুমি ভুলেও টাচ করবে না, 12 ডিসেম্বরের পরে তুমি কি করবা ভাইয়া এগুলোর ভাই রিভিশন দিবা। তার মানে কি ভাই প্রথম কাজ কি? এইগুলা একদমই বাদ। তোমার এখন ভাই মেইন ফোকাস থাকবে যা পারি না এবং যা হাফ পারো, কারণ ভাই এখনই তোমার শেখার সময়। ভাই আপনি মিথ্যা আশ্বাস দিয়েন না, সবাই তো বলে ভাই পরীক্ষা অ্যানালাইসিস করো, আমি তবে কিছুই পারি না। বাট তার আগে তোমার ভাই যে পরীক্ষা আসবে তার আমি মার্ক ডিস্ট্রিবিউশন তোমরা যদিও বা জানো, তারপর আমি তোমাকে একটু ভাই মনে করানি। দেখেন ফার্স্টে এখানে কি বলছে ভাই, এটা হলো ঢাবির, সবাই আমরা জানি ভাই ঢাবির এক্সাম কি ভাই 1.5 ঘন্টা হবে, এটা ভাই নতুন কোনো কিছু নাই। এমসিকিউ থাকে ভাই আমাদের, লিখিত পরীক্ষা থাকে, টোটাল মার্ক থাকে 100 মার্ক, তোর মধ্যে ভাই 60 মার্ক থাকে আমার এমসিকিউ, 40 মার্ক থাকে আমার লিখিত। ভাই জানি 60টা ভাই 45 মিনিট দিতে হবে। এর মাধ্যমে আমার মাথায় ভাই দুইটা জিনিস আসে, আমার ওখানে ভাই যেমন পারতে হবে সেরকম আমাকে ভাই অ্যাকুরেটও হতে হবে এবং ফাস্ট হতে হবে। তোমার হ্যান্ড ক্যালকুলেশন ভালো থাকতে হবে, তোমার কিছু কোশ্চেন মুখস্থ থাকতে হবে, এবং কিছু কোশ্চেন যদি মিডিয়াম ক্যাটাগরি থাকে তাও তোমার ব্রেইনকে এনাফ ক্যাপেবল হতে হবে যে সেগুলো তুমি যাতে অ্যান্সার করে দিয়ে আসতে পারো। কারণ কি আমার চান্স লাগবে, র্যাঙ্ক লাগবে, টপ পজিশন লাগবে, তোমার যে টার্গেটে হোক না কেন। এই তিনটা যদি মেথোডোলজি তোমার যদি মাথায় না থাকে তুমি ভাই পরীক্ষাতে প্যানিক করবা, ভালো হবে না, এবং ভাই তুমি চান্স পাবে না, কারণ তুমি
কম্পিটিশনের মধ্যে আসো, বি কেয়ারফুল। এবং কি ভাই তোমার যে বাকি 40 মার্কের যে লিখিত আছে তার জন্য তুমি 45 মিনিট পাবো। তার মানে কি আমাদের লিখিত নিয়ে কোনো টেনশন নাই, লিখিত আমি আরামসে করতে পারবো। বাট প্রথমে যেটার জন্য তোমাকে লিখিতর খাতা দেখা হবে সেই এমসিকিউ তোমাকে ভালো পারফর্ম করতে হবে। আচ্ছা, এটা কি ঢাবিরটা, তাই না? ওকে, নেক্সট খুলনা ভার্সিটি। দেখেন খুলনা ভার্সিটিতে কি বলছে, পরীক্ষা হলে রিপোর্টিং সকাল 9:30টায়। ওকে ভাইয়া গেলাম। এমসিকিউতে কি বলছে, 10টা থেকে 10:45, মানে কি এখানেও 45 মিনিটে। ভাই তোমাকে কত মার্ক অ্যান্সার করতে হবে? 15, কেমিস্ট্রির 15, বায়োলজি আমার এখানে নাই, ইংরেজি আমার 10 মার্ক, আইসিটি কি ভাই আমার এখানে মাত্র 5 মার্ক। ঠিক আছে, তার মানে কি খুলনা ভার্সিটি যেহেতু বায়োলজি নেই, তার মানে ভাইয়ের দায়িত্ব হলো আপনাকে 45 পাওয়া যাবে, ইনশাআল্লাহ তোরা পাবি। তার মানে কি ভাই আমার এখানে যে টোটাল যে মার্ক আছে 45 10 55 এবং 60 মার্কও তোমাকে কি 45 মিনিটে করতে হবে, প্রায় ঢাবির মতো। ঠিক আছে, আচ্ছা। তারপরে কি আপনার রিটেনে আছে ভাই, গণিতে 10 মার্ক, ফিজিক্স 10 মার্ক, কেমিস্ট্রি 10 মার্ক, ইংরেজি 5 মার্ক, আইসিটি 5 মার্ক। এবং এটা কি ভাই তোমার 10:45 থেকে 11:30, মানে কি এখানে তোমার কি পায় 45 মিনিট, এখানেও 45 মিনিট, এখানে কি ভাই তোমার 45 মিনিট। এবং আমি তোমাকে এনশিওর করতে পারি খুলনা ভার্সিটির রিটেন হলো এখানে, ঢাবির রিটেন হলো এখানে, এবং খুলনা ভার্সিটির এমসিকিউ হলো এখানে, ঢাবির এমসিকিউ হলো এখানে। তাই এটা নিয়ে কোনো টেনশন নিবেন না। আপনাকে আমি এমনভাবেই প্ল্যান দিব যে আপনি ভাই 2 এক্সামেই ভাই কোপাই দিয়ে আসবেন। সেকেন্ড টাইমার তবে খুবিতে আরামসে চান্স পাবি। যারা ঢাবিতে ফার্স্ট টাইমার আসিস তারা তো ঢাবিতে কোপাবি, সাথে কেউ যদি খুলনা ভার্সিটিও আগের দিন পরীক্ষা দেয় খুলনাতে তুই কোপাই দিয়ে আসবি ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা। এখন ভাই সবার আগে আসি ভাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়াই, আমি ভাই 3টারই পারফেক্ট সলিউশন আপনাকে আমি দিতে পারবো। তো আমি 3টাই দিব, আমি ভাই বাকিগুলোতে ভাই মাতুব্বারি করবো না। দেখেন প্রথম কথা, কিভাবে আপনি সিলেবাস শেষ করবেন। ফার্স্ট অফ অল ভাইয়া আপনার এখন ভাইয়া নোট করতে যাবো ভাইয়া, টপারের নোট নিবো ভাইয়া, নোট কিনতে যাবো ভাইয়া, না, নোট আপনাকে ফ্রি অফ কস্ট আমি দিয়ে দিব। তুই জাস্ট যাবি, প্রতিটা চ্যাপ্টার মাত্র 10 থেকে 11 পেজে, এত সুন্দর করে, আরো কম 5 থেকে 6 পেজে এত সুন্দর করে লেখা আছে। তুই জাস্ট প্রিন্ট আউট করবি, প্রিন্ট আউট করে ভাই তুই পড়বি। এবং তোমার এখানে কি দেখতে ভাইয়া, টপ 50 টপিকের ম্যারাথন দেখলেই তোমার ভাইয়া এনাফ হয়ে যাবে। এবং এরপর তোমার সেকেন্ড কাজ কি ভাই, বিগত বছরের প্রশ্ন দেখবি, তুই দেখবি ভাই মাখনের মতো তুই সলভ করতেছিস। এবং এটা আমি আজকের ভিডিওতেই প্রমাণ করে দিব যে ভাই এগুলো তোমার জন্য এনাফ। আমি তো জানি মনের মধ্যে একটা কোশ্চেন আসতেছে, ভাইয়া কমন আসবে কিনা। সো সব ডাউট আজকের ভিডিওতে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমার 8টা টার্গেট থাকবে, সেটা কি ভাই তোমাকে একটা ফুল টেস্ট দিতে হবে, মানে কি 12 তারিখের আগে তোমাকে একটা ভাই মডেল টেস্ট দিতে হবে। এবং তারপরের এক্সাম নেওয়ার ব্যবস্থা বড় ভাইয়ের উপর ছেড়ে দে, বড় ভাই তোকে ভাই সব ব্যবস্থাকেই আপনাকে করায় দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? ওকে, আসি। তো সবার আগে ভাইয়া আপনি বলেন ভাইয়া নোট বা টপ 50 দেখেন। সবার আগে যদি একটু নোটে যাই, নোট আমাদের কোথায়, নোট হলো আমাদের এখানে। দেখেন এরকম আপনার নোট আছে, দেখেন নিউটনের বলবিদ্যা দেখছেন, একদম প্রিসাইজ নোট। এই নোট ভাই আপনার যে কোনো ভার্সিটির জন্য অ্যাপ্লিকেবল, শুধু ঢাবি বা খুবির জন্য না, পুরো ভার্সিটি ইউনিটে সবার জন্য অ্যাপ্লিকেবল। এই যেমন ঢাবির আমার এখানে নোট আছে কয় পেজের, যেমন আমার এখানে নোট হলো এই যে আমাদের কত মানে 10-12 পেজ আছে। এখানে কি দেখতে পারবো আমরা যেটা কয় পেজ আছে, একটা মিনিট ধরুন দেখি। এই দেখো কয় পেজ আছে, এই যে এখানে আছে 17 পেজ। আমরা কি নিউটনের বলবিদ্যা তোমাকে পুরো ডিটেইলে থিওরি প্লাস ম্যাথ, এটার থেকে বেস্ট নোট কোথাও হতে পারে না। তুমি জাস্ট যাবা বাজারে প্রিন্ট করে নিয়ে আসবা, কার্পণ্যতা বোধ করবি না, লিঙ্ক ভাই তোমাকে দিয়ে দেওয়া আছে, তুমি ওখান থেকে ভাই নিয়ে আসবা, ডিসক্রিপশন বক্স চেক করলেই হবে। আচ্ছা, এটা তো গেল ভাই নোটের কথা। এবার ভাইয়া টপ 50-এর কথাটা বলে আসেন। দেখেন টপ 50 আপনার এখানে ভাই কি করানো হয়েছে। সবার আগে দেখেন ভাই টপ 50 অলরেডি ভাই কতজন করছে। টপ 50 যদি ভাই আমি একটু ফোকাস ডাউন করে দেখেন, টপ 50 অলরেডি ভাই কতজন করছে, 52,257 জন করে ফেলছে। ফিজিক্স আপনার কমপ্লিট, কেমিস্ট্রি আপনার কমপ্লিট। ফিজিক্স আপনার 20 ঘন্টা করানো হয়েছে, কেমিস্ট্রি আপনার 25 ঘন্টায় করানো হয়েছে। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনি যদি ভাই 0 লেভেলে থাকেন কোনো সমস্যা নেই। প্রতিটা চ্যাপ্টার আগে বেসিক পড়ানো হয়েছে, বেসিক পড়ানোর পর কি ভাই সেটা প্রি কনসেপ্টও ডিসকাস করা হয়েছে। ভাই হোয়াট ইজ প্রি কনসেপ্ট, দেখেন আপনাকে প্রি কনসেপ্ট আমি দেখেন না দেখলে বুঝবেন না। ধরেন আমার এখানটা কোশ্চেন আসছে, যোগ আর বিয়োগ সমান হলে এ আর বির মাঝখানে অ্যাঙ্গেল কি হবে। আমি আপনাকে ডিরেক্ট কোশ্চেন করাই নাই, আমি আপনাকে কোশ্চেন করানোর আগে কি করছি দেখেন, একই টাইপের অনেকগুলো কোশ্চেন ছিল। কোশ্চেন করানোর আগে কি করছি, কোশ্চেন করানোর আগে আপনাকে ভাই প্রি কনসেপ্ট আমি আলাদাভাবে ডিসকাস করে নিচ্ছি, যাতে তুই ভাইয়া কোশ্চেনে তুই বেটার পারফরমেন্স করতে পারিস। দেখ এখানে প্রতিটা জিনিস ভাই তোমাকে কি প্রি কনসেপ্ট দেওয়া হয়েছে, সেমভাবে ফিজিক্সে সেমভাবে কেমিস্ট্রিতে করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং সবাই ভাই ক্লাস করার পরে কমেন্ট সেকশনে একই কথা লিখছে যে কি ভাই এমন ক্লাস আগে কোনোদিন করি নাই, আগে যদি করতাম তাহলে আরও বেটার করতে পারতাম। বাট সমস্যা নেই, এখন সবাই কি ভাই ভালো পারফর্ম করতেছে। ওদের কথা বিশ্বাস করতে হবে না, আমার কথা বিশ্বাস করতে হবে না। তুই ভাই লেকচার 10 মিনিট দেখ, তুই যে 10 মিনিট দেখে তোর মনে হয় যে ভাই না আমার কোশ্চেন সলভ হচ্ছে না, আমি বিগত বছরের প্রশ্ন পারতেছি না, তুই লেকচার দেখিস না, আমার কথা বিশ্বাস করতে হবে না। নিজের মধ্যে প্রশ্ন আন, অবশ্যই আনবি যে ভাই এনাফ কিনা, কমন পড়বে কিনা। এগুলো যদি না আসে তার মানে কি তোর শেখার কোনো আগ্রহী নেই। তুই দেখ, আমি তো তোকে একবার বললামই, বাট আমার কথা বিশ্বাস করে কি বললাম, লেকচার তুই দেখবি। ঠিক আছে, টপ 50 ইউটিউবে সার্চ দিলে হবে ভার্সিটি টপ 50, অথবা আমি প্লে লিস্টের লিঙ্ক ভাই নিচে আমি দিয়ে দিব, যে দেখো ইনশাল্লাহ ভাই এখান থেকে তোমার ভাই কভার হয়ে যাবে। তুমি রিভিশন দিতে চাও এটা ইউজ করো, তুমি 0 থেকে শুরু করতে চাও এটা ইউজ করো, তোমার চ্যাপ্টার যা বাকি আছে সেইগুলো আগে এখান থেকে করতে চাও তুমি এগুলো ইউজ করো। কারণ কি ভাই সবগুলো টাইম স্ট্যাম্প দেওয়া আছে, বুঝা গেছে ভাই। তোমরা কি ভাই টপ 50-এর ইম্পর্টেন্স কি, জি ভাই আমি বুঝতে পারছি টপ 50-এর ইম্পর্টেন্সটা কি। এবং ভাই বিগত বছরের প্রশ্ন এটা আমি একটু পর তোমাকে প্রমাণ করে দিচ্ছি যে এটা করলে তুমি বিগত বছরের প্রশ্ন আরামসে ভাই করতে পারবে। ঠিক আছে, আচ্ছা
তাহলে ভাই টপ 50 কথা বুঝে গেছে জি। এবং এই টপ 50 নিজেই তুমি দেখবে ডিসক্রিপশনে ওই ক্লাসের নোটও দেওয়া আছে, ওই ক্লাসের স্লাইডও দেওয়া আছে, ওই ক্লাসের অ্যান্সার স্লাইডও দেওয়া আছে। সবাই এটা নিয়ে টেনশন করতে হবে না। নেক্সট আসি ভাই, দেখেন সেটা হলো কি, আপনি তার মানে ভাই 12 তারিখ পর্যন্ত যখন আপনি করে ফেললেন, 12 তারিখের পর ভাই আপনার বাকি যে দায়িত্ব আছে সেই দায়িত্ব ভাইয়া নিব। দেখেন আপনাদের এখানে রুটিন দেওয়া আছে, সেটা হলো কি আপনার রিটেনের ক্লাস 13 তারিখে না হবে, আমি নিয়ে নিব ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলো মিলায়। তারপর কি ভাই 14 তারিখে আমাদের ফিজিক্সের রিভিশন ক্লাস হবে, বেশিক্ষণ আমরা নিব না কারণ পরীক্ষার আগে অত ভাইয়ের ক্লাস নেওয়া যাবে না। এখন যা ক্লাস এখন কর, তখন জাস্ট তুমি কি পারফেক্টভাবে আমি তোমাকে প্রতিটা কোশ্চেন, ঢাবির বিগত বছরের প্রতিটা কোশ্চেন মাথায় ভাই সেট করে দিব। 50-60% যে আসে না বিগত বছর থেকে, সেগুলো মুখস্থ থাকাবি। তোকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোর ওখানে ভাবতেও হবে না, কারণ ভাইয়া এমন ইউনিক মেথডেই পড়াবো যেভাবে তুমি কোনোদিন আগে কোশ্চেন ব্যাংক সলভ করো নাই। টপ 50-তে হালকা গ্লিমস পাইছো না, এখানে ভাই তোমার পুরো এনশোর হয়ে যাবে। কথা বুঝে গেছে জি ভাই। কেমিস্ট্রি ভাই সেমভাবে শেষ করাবো 15 তারিখে এবং গণিত শেষ করাবো কি 16 তারিখে, এবং একই সাথে তোমার ভাই আমি এক্সামও নিব। দেখেন এক্সামও নিব, ক্লাসও নিব, সবই করবো, ঠিক আছে ভাইয়া। টাকা অনেক বেশি, 1000 টাকা না, এমন কোনো কিছুই না। দেখেন ভাই কোর্সের ফি কত আমি আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে। এমন ভাই কোর্সের ফি রাখা হবে যাতে গ্রামের একটা কৃষকের ছেলে থেকে শুরু করে কোনো একটা গার্মেন্টসের এমডি পর্যন্ত যাতে এই কোর্সটা এনরোল করতে পারে, সেরকম প্রাইসেরই রাখা হয়েছে। কথা বুঝে গেছে জি ভাই। আচ্ছা, এবং কি ভাই আপনার 17 তারিখে আমি আপনাকে আরেকবার ফাইনাল একবার রিভিশন দেওয়াবো, ঠিক আছে। দেখেন ছাড়তেছি না কিন্তু, শেষ পর্যন্ত তোর হাত ধরে রাখতেছি যাতে তুই আমার হাত থেকে ছুটে না যাস। এবং তারপর কি ভাই তুই 19 তারিখে যাবি, কোপাই দিবি, 20 তারিখে যাও ভাই তুই কোপাই দিবি ইনশাল্লাহ। কথা বুঝে গেছে, প্ল্যান রেডি, সব রেডি, তুই কিসের অপেক্ষা করতেছিস বেটা, এখন থেকে বেটা শুরু কর। কথা বুঝে গেছে। আচ্ছা, এইবার আসি ভাইয়া যে দাম ভাইয়া কত রাখবেন, দাম তো মনে হয় অনেক রাখবেন। দেখেন যেহেতু আমরা আজকে ঢাবি আর খুলনা নিয়ে কথা বলতেছি, তো আমরা ভাই জাস্ট ঢাবি আর খুলনার কথাটাই বলবো। দেখেন সেটা কি, ঢাবি আর খুলনা ভার্সিটির আপনার এখানে এক্সাম আছে, আপনার এখানে এক্সামও আছে, মানে ফুল টেস্ট যে আছে ফুল টেস্টও হবে এবং স্ট্যান্ডার্ড এক্সাম হবে। এই কোশ্চেনগুলো আপনি পরীক্ষাতে ইনশাল্লাহ দেখবেন যে ভাই রেপ্লিকা হচ্ছে, তো এর ভাই টেনশন করতে হবে না। এক্সামও আছে এবং সাথে কি ভাই আপনার ম্যারাথন ক্লাসও আছে। ভাই ম্যারাথন থেকে গত বছর অলরেডি কি বলবো ভাই 80-90%-এর উপরে কমন পাইছে, কোনো বই এটা করতে পারে নাই, 1000-1500 কোনো বই করতে পারে নাই, কোনো ফুল কোর্স করতে পারে নাই, যেটা এই ক্লাসগুলো করে দেখানো হয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে এবং সেই স্টুডেন্টগুলো দেখছে আমি কী পরিমাণ কষ্ট করছি, এবং তোরাও হয়তো এবার একটু গ্লিমস পেয়েছিস যে ভাইয়া কীভাবে একটা মানুষের পক্ষে একটানা দাঁড়ায় 20 ঘন্টা ক্লাস নিচ্ছে, একটানা দাঁড়ায় 25 ঘন্টা ক্লাস নিচ্ছে। সো কষ্ট যেহেতু করছি তাই ভাই এই কনফিডেন্স থেকেই বলতেছি। বাট আমি তাও বলতেছি ভাই তোকে আমার আগে বিশ্বাস করতে হবে না, তোকে ফিজিক্স টপ 50 দেখ, যাচাই কর, দেন ভর্তি হয়, ঠিক আছে। আমি তোকে বারবার এই কথাটা বলতেছি, ঠিক আছে। আচ্ছা, এখানে বাইকে আপনার ঢাবি এবং খুলনার কিভাবে আপনার 130 টাকাতে আপনি ভর্তি হতে পারবেন বা কীভাবে ভর্তি হবেন, দেখেন এখানে আপনার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ভাই বিকাশ নগদ রকেটে সেন্ড মানি করে স্ক্রিনশটটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনি নক দেবেন, অথবা ফেসবুক পেজের লিঙ্কও নিচে দেওয়া থাকবে, ওখানে ভাই নক দেবেন। যাদের ফেসবুক নেই তারা কিভাবে হোয়াটসঅ্যাপে নক দেবেন। কথা বোঝা গেছে। প্রতিদিন আমাদের সাথে অনেক স্টুডেন্ট যুক্ত হচ্ছে, তাই একটু দেরি হলে ভাই মন খারাপ করবেন না, এবং যখন আপনি ভর্তি হবেন সাথে সাথে আপনি বিগত বছরের ঢাবির ম্যারাথনের এক্সেস আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আপনার যদি টপ 50 করা থাকে, শেষ করা থাকে তাহলে করতে পারেন, যদি না থাকে তাহলে আগে টপ 50 দেন বাকি সব কিছু। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। এবং যদি কেউ বলে যে ভাইয়া আমি আপনার এই বাকি যতগুলো আপনি এখানে যে ম্যারাথন দেখাইলেন, ঠিক আছে, প্রতিটা ম্যারাথনের ভাই আমি এখানে এক্সেস নিতে চাই, প্রতিটা ম্যারাথনের ভাই আমি এক্সেস নিতে চাই, তাহলে ভাই তুমি প্রতিটা ম্যারাথনের একদম কম্বাইনে নিতে পারো। সেটা কি ভাই 500 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে মানে কি প্রতিটা একদম তোমার শেষ গুচ্ছ পর্যন্ত আমি তোমার হাত ধরবো, এবং এই পারফেকশনের সাথেই ইনশাল্লাহ আমরা শেষ করার ট্রাই করবো। একটা না একটা পাবলিকে ধর ভাই সিট হয়ে যাবে, তুই যদি আমার কথা ভালোভাবে ফলো করতে পারিস, এবং তুই যদি এই ঢাবিয়ার খুবির জন্য আমার কাছে শেষ পর্যন্ত ফলো করতে পারিস, তাহলে ভাই তোর ঢাবিয়ার খুবিতে একটা সিট হয়ে যাবে। কারণ কি ভাই দিন শেষে সবাই কষ্ট ঠিকভাবে করে না। গতকালকে একটা লাইভ নিয়েছিলাম, সেই লাইভও যখন জিজ্ঞেস করছিলাম 8 ঘন্টার বেশি কে পড়াশোনা করছিলা, সবারই অ্যান্সার আসছে ভাই করি নেই। তার মানে তুমি যদি আমার কথা শুনে এফোর্ট দিতে পারো, ইনশাল্লাহ ভাই তোমার চান্স হয়ে যাবে, ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার যদি ওখানে বেস্টটা রাখে তাহলে ভাই তুমি অবশ্যই বেস্টটা পাবা। এবার খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্টে আসি, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা কি, এই দেখো কি লেখা, ডু দিস মিস্টেক অ্যান্ড সাফার। তোমরা এই ভুলগুলো করো, সবাই সব টিচাররা তোমাকে এভাবে ম্যানিপুলেট করে। আমার কথা ঠিক নাকি ভুল তোমরা নিজের এভাবে যাচাই করবো, আমি তোমাকে লজিক্যাল আর্গুমেন্ট দিব। তোমার অনেক বড় ভাইরাও বলে, অনেকে হয়তো অনেক কিছু কথা বলে, বাট ঠিক কিনা ভুল তোমরা যাচাই করবা। কথা আমি শুরু করি, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। প্রথম কথা, রিটেন নিয়ে অবসেশন রাখা যাবে না। কেন অবসেশন রাখা যাবে না? কারণ আপনার যদি এমসিকিউতে পাস না করেন আপনার ভাই রিটেন দেখবে না। তুমি মনু সিলেবাসই জানো না, তুমি রিটেন নিয়ে লাফাচ্ছ কেন? রিটেনের এলিজিবিলিটি তবে খুবই কম মানুষ, হয়তোবা এই কথাটা বলার যোগ্যতা রাখে সত্যিকার অর্থে মাত্র 500 জন, বাট হাজারের পর হাজার একই কমেন্ট, ভাই রিটেন। আগে ভাই বেসিক তো ক্লিয়ার করবি, তারপর না রিটেন। রিটেনের কোশ্চেন কোনোদিন দেখছিস? একটু দেখ তো বাবা, বেসিক থেকেই তো কোশ্চেন করতেছে। বেসিক না পারলে তোর কিন্তু রিটেন লাগবেই, যে ভাই মহাকাশ থেকে আসছে।
তাকে বেসিকটা ইন ডিটেলে শেষ যে করতে পারে, আবার বলি বেসিক যে ইন ডিটেলে করতে পারে তার জন্য ভাই রিটেন কোনো ব্যাপার না। এবং আমি এটা তোমাদেরকে কোর্সে যেদিন রিটেনের ক্লাস হবে 13 তারিখে সেদিন তোমাকে আমি প্রুফ করে দেবো, ঠিক আছে ইনশাল্লাহ। নেক্সট, কমন আসবে কিনা, আমি তোমাকে কোনো কথা দিয়ে শোনাচ্ছি না, আমি তোমাকে কিচ্ছু করতেছি না, আমি ভাই তোমাকে প্রুফ দিব, কারণ আমি প্রুফে বিশ্বাস, ঠিক আছে। আচ্ছা, এটা ঢাবির বিগত বছরের কোশ্চেন, আমি 1 বছরের কোশ্চেন নেব। আমি স্ক্রল করবো, যারা যারা টপ 50 দেখছিস তারা বলবি পারিস কিনা, যারা দেখিস নাই তারা কিচ্ছু করতে হবে না। আমি তোকে একদম লাইভ প্রুফ দিচ্ছি 1 মিনিটের মধ্যে, ঠিক আছে। আসেন শুরু করি, বিসমিল্লাহ। আর এটা কার কোশ্চেন ব্যাংক আমি জানি না ভাই, কপিরাইট দিস না, ঠিক আছে। আচ্ছা ওকে, উদ্ভাসী হতে হবে। আচ্ছা দেখেন, সবার আগে ব্লা 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 বলছে, লাস্টে কি বলছে ভাইয়া, লাস্টে বলছে কি ধীরতার গুণাঙ্ক। ক্লাসে ধীরতার গুণাঙ্ক কতটা ডিটেইলি শেষ করছি, টপ 50 করছি না ভাই। এই কোশ্চেন কোনো ব্যাপার ভাই, কোনো ব্যাপারই না ভাই। নেক্সট আগান। আচ্ছা বলতো, সত্যি কথা বলতো ভাই, এই কোশ্চেন কিন্তু ক্লাসে করাইনি, বাট তুই পারবি না? হ্যাঁ ভাই পারবি, কারণ আপনি বেগ এত ক্লিয়ার ভাবে শেষ করছেন যে ডিফারেন্সিয়েশন করে করা যায়, এবং ম্যাথ ক্লাসে ম্যাথ ম্যারাথন আসবে 9 তারিখে, তারপর ভাই আরো ক্লিয়ার হয়ে যাবে। ভাই এটা পারবো না ভাই, ইনশাল্লাহ পারবো। ধর ভাই পারবো না, তাও আমি কেটে দিলাম, সমস্যা নেই, সামনে আগা। এখানে নেক্সট কোশ্চেনে কি বলছে, নেক্সট কোশ্চেনে বলছে ভাই ডোরা নিয়ে কমেন্ট করতে বলছে, ডোরা মোটা হবে না ছোট হবে, পারবি না ভাই? ডিটেইলে শেষ করেছেন ভাই, পারবো, উড়াই দেবো। আমি কিন্তু কোশ্চেনও পড়তেছি না, আমি জাস্ট আউটলুক দেখতেছি ভাই। এই এক্সাক্ট কোশ্চেন কি তোমাকে নাল ভেক্টর কত সুন্দরভাবে বুঝাইছি না? জি ভাই, কোপাই দিয়ে আসবে। আমি কিন্তু ঢাবির কোশ্চেন নিয়ে কথা বলতেছি, অন্য কিন্তু ভার্সিটি আমি ধরেও নাই। এই কোশ্চেনটা তোমাকে কত সুন্দর মতো বুঝাইছি না ভাই, কোনটা স্টেট ফাংশন, কোনটা পাথ ফাংশন, কেমনে করে না করে ইন ডিটেইলে গেছি না। কোশ্চেন যেমনে করুক তুই পারবি না। যারা টপ 50 করছেন তারা কমেন্টে রেসপন্স করবেন, ভাইয়া পারবো কি পারবো না? ভাইয়া পারবো। নেক্সট যাই আমরা। আচ্ছা, এক্সরগেট, এটা আমাদের আইসিটির কথা, আমরা ধরো এটা বাদ দিলাম। তারপরে কি ভাই, প্রোটনের গতিশক্তি, মোট শক্তি। দেখো গতিশক্তি কি, মোট শক্তি কি, স্থিতিশক্তি কি, আলাদা আলাদা ডিফাইন করছি না, ম্যাথ করাইছি না ভাই। কোশ্চেন কোনো ব্যাপার ভাই, কোনো ব্যাপারই না। তারপর কি ভাই, বুলেট সোজা গেলে বুলেটের চূড়ান্ত বেগ কত হবে ভাই, এই এক্সেলারেশন দিয়ে ম্যাথ করাইছি না? জি ভাই ম্যাথ করছি। ওকে, একটা মিনিট ভাই, ম্যাথ করাইছি না? হ্যাঁ ভাই করাইছি। নেক্সটে যাই ভাই, গ্রাফিক্যাল ম্যাথ করাইছি না, প্যারাবোলা দেখাইছি না, হাইপারবোলা দেখাইছি না ভাই, ডিটেইলে পড়াইছেন ভাই। যে কোনো গ্রাফকে তুমি পারবা না? পারবা। সরল রেখা দেখাইছি না? দেখাইছি। সাইন গ্রাফ দেখাইছি না? দেখাইছি। কস গ্রাফ দেখাইছি না? দেখাইছি লেকচারে। কেন কমন আসবে না আমাকে বল? তোদের প্রুফ দেওয়া লাগতেছে, দে আরো প্রুফ দিতে চাই। এটা কি তোমাদেরকে একদম ভেঙে আমি এটা রিলেটেড 2-3টা কঠিন কোশ্চেন ক্লাসে করাই দেই নাই টপ 50-তে? দিছি না? চেঞ্জ করে দিলে তুই পারবি না? ভাইয়া পারবো। নেক্সট আগে, যখন আপনাকে ভাই গ্রাফিক্যালের কোশ্চেন, আমি কোশ্চেন করেন আমি বলতেছি, যখন আপনাকে গ্রাফিক্যালের কোশ্চেন আমি আন্ডারস্ট্যান্ডিং দিছি যে ভাই ত্বরণ এবং আপনার দিক কিভাবে কাজ করে, তখন কি গ্রাফের কোশ্চেন আসলে কোনো ব্যাপার ছিল? ভাই কোনো ব্যাপার ছিল না। নেক্সট আগে, এই যে কোশ্চেনটা, ঠিক আছে, কোশ্চেনে ভাই গ্যাসের আয়তন কত হবে, গ্যাসের চাপ কত হবে, এটা ভাই বলে নর্মাল সূত্র না? জি ভাই পারবো। ভাই মিটার বীজ আপনাকে পড়ানো হয়েছে না? জি ভাই মিটার বীজ পড়ানো হয়েছে। দেখেন আমি কিন্তু কোশ্চেন দেখতেছিও না, অনেকে কিন্তু কোশ্চেনগুলো মুখস্থ থাকে, জাস্ট দূর থেকে দেখে বুঝতেছে ভাই কোশ্চেনে কি লেখা আছে। ভাই এই কোশ্চেন আপনাকে করাই নেই ভাই ফোটন কি হবে, ভাই এই কোশ্চেন আপনাকে করাই নেই স্থিতিতরিতে আপনাকে করাই নেই সুন্দর মতো ডায়াগ্রামে, কোশ্চেনটা আমি 2বার আপনাকে এক্সপ্লেন করে নেই ভাই করছি। মানে 25-এর আপনি এভাবে প্রতিটা যে কোনো ভার্সিটিতে কোশ্চেন খুলে দেখ, তোকে যদি আমি করাই বা নাও করাই, তুই বলবি ভাইয়া কনসেপ্ট পড়াইছেন, ভাইয়া পারবো। এটাই আপনাকে আমি একটা মাত্র প্রুফ দিলাম। সেমভাবে কেমিস্ট্রিতে গেলো, কেমিস্ট্রিতে ভাই সব প্রুফ করে দিব। আমার কেন করতে হবে? তুই নিয়ে বয় না, তুই দেখ না, ক্লাস কর। ফিজিক্সটা তো অ্যাটলিস্ট সব মানুষ করছে, যারা কেমিস্ট্রি করিস না কেমিস্ট্রিটা কর না। অর্গানিক এমনি পড়িস নাই, যেমন আমি তোকে ক্লাসে পড়াইছি, সত্যি কথা পড়িস নাই। 12 ঘন্টা দিয়ে পড়াইছি, সব ডিটেলে কভার করাইছি। তার মানে আমার এতটুকু ভরসা আছে যে আমি আমার জায়গাতে এতটুকু বেইমানিও করি নাই। তার মানে তুই যদি বেইমানি না করে যদি ক্লাসগুলো করিস ভাই, তুই কমন পাবি। তুই কোশ্চেন ব্যাংক যেমনি মানে একদম ইজিলি পারবি, তুই পরীক্ষার দিনও কাঁপাই দিয়ে আসবি। তুই বাইরে এসে একটা কথাই বলবি, ভাইয়া যা পড়াইছে তাই আসছে, এখন বাইরে সব পড়াইছে, কিছুই তো বাদ রাখে নেই। কি বাদ রাখছে? কিছু বাদ রাখছে? কিছুই বাদ রাখে নেই, ঠিক আছে। আচ্ছা, তার মানে কমনের ভাইয়া কথা বাদ। ভাই অনেক কোশ্চেন করবো, কিছু আসে বলে 20,000 কোশ্চেন করতে হবে, 30,000 কোশ্চেন করতে হবে। আচ্ছা আমাকে বলতো, পরীক্ষার আছে 10 দিন, তুই দিনে 20টা কোশ্চেনও করস না। ধর তুই অনেক মোটিভেটেড হয়ে ধর তুই 100 কোশ্চেনও করলি, 10 দিন তুই কয়টা কোশ্চেন করতে পারবি? 1000টা কোশ্চেন। স্লাইডে কয়টা কোশ্চেন আছে? 600টা কোশ্চেন আছে। এবং যখন আমি বলতেছি আমি টিচার হিসেবে একটা কোশ্চেনের মাধ্যমে তোকে 5-6টা কোশ্চেন শিখাই দিচ্ছি, তার মানে কি 600 × 6 হলো কত? তোকে তো মানে 600 কোশ্চেনের মধ্যে 5-6টা কোশ্চেন তো আমি নিজে শিখাই দিচ্ছি, তুই একা পারবি? বল পারবি? তুই পরে পড়িস নি, তুই কেমনি পারবি? কোনো বই দিয়ে হবে? কোনো ক্র্যাশ কোর্সের এক একটা ক্লাসে 3-4 ঘন্টা দিয়ে হবে? এই যে তোদেরকে যে খাওয়াচ্ছে আর তুই যে খাচ্ছিস, সেটা কি ঠিক হচ্ছে ভাই? সত্যি কথা বলতো, কারণ আমাকে যেটা ভুল সেটা ভুল বলতে হবে না, তবে তুই তো শেষ। তাহলে ভাই প্রথম কথা ভাই প্র্যাকটিক্যালি ইম্পসিবল, আপনার হবেই না তো ভাই চান্স। কি বলতেছে সেগুলো? তাই যে 600 কোশ্চেন দিয়েছি বাছাই কিন্তু কোশ্চেন, আমি তোকে প্রুভ করে দেখালাম ভাই কমন আসে, তাও বলিস ভাই কি করব?
এক্সাম সিনড্রোম, এক্সামের ভাই নাম্বার থেকে ভয় পাওয়া যাবে না। কারণ কি, পড়াশোনায় করিস না, এক্সামের নাম্বার দিতে কি জাজ করতেছিস বেটা? পরে যখন আমি তোকে ব্যাচে মডেল টেস্ট দেবো, ওইগুলো একদম ঢাবির অনুরূপ হবে, খুবই অনুরূপ হবে, আলাদা আলাদা মডেল টেস্ট হবে এবং ওইরকম কোশ্চেনই আসবে। এবং ওখানে ইনশাল্লাহ তুই যদি আমার কথা শুনে এতদিন ইমানদারভাবে করে থাকিস, ওখানে যখন লাস্টে যখন রিভিশনগুলো হবে, লাস্টে যখন কোশ্চেনগুলো মাথায় সেট করানো হবে, তুই আরো ভালো পারফর্ম করবি ইনশাল্লাহ। তুই আমার কথা মিলাই রাখিস, দেখিস তুই হয় কি না হয় না। বড় ভাই এখানে আসি না, এত ভয় পাচ্ছিস কেন? এবং লাস্টে কি ভাই, ডোন্ট গিভ আপ, ভয় পাওয়া যাবে না। এখন দেখেন, গিভ আপ করা যাবে না, মোটিভেশন নিতে হবে। এটার জন্য আমরা কি বিভিন্ন ওয়েস্টার্ন মডেল দেখি, তাই না? ওয়েস্টার্ন মডেল লাগবে কেন বেটা? আমাদের কাছে কি মডেলের অভাব? এই তুই মুসলিম না? আমাদের কাছে সাহাবীদের এত এত মডেল আছে, এগুলাই তো আমাদের জন্য না। তো আজকে একজনের কাহিনী আপনাদের শোনাই, ঠিক আছে? আচ্ছা, সেটা হলো কি, আব্দুর রহমান বিন অফ রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে? তো আমি তার জীবনী খুব সুন্দর মতো আর কি অ্যানালাইসিস করে আপনাদের জন্য আনলাম। আজকে আপনি ইনার স্টোরি দিয়ে আর কি বুঝতে পারবেন, এই সাহাবের স্টোরি দিয়ে আপনি বুঝতে পারবেন যে কিভাবে জীবনের হার্শ মুভমেন্টটা আপনাকে গিভ আপ করা যাবে না, আপনাকে কন্টিনিউয়াসলি ফাইট করে যেতে হবে। এবং আপনার যদি ইন্টেন্ট ঠিক থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অ্যাট দ্য এন্ড আপনার যেটা প্রাপ্য আপনাকে সেটা ফিরিয়ে দেবে, ঠিক আছে? তাহলে আমি শুরু করি। তো ব্যাপারটা হলো যে আপনার যখন উসমান রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে, আমাদের দ্বিতীয় খলিফা যখন মারা যাচ্ছিল, তো তখন উনি বলছিল যে আমার পরে খলিফা হবে আব্দুর রহমান বিন অফ রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে? কিন্তু উনি যখন এটা শুনছে যে উসমান রাদিয়াল্লাহু আনহু মারা যাবে, তখন উনি বলছে যাতে তার মৃত্যু, মানে উনি অসুস্থ হয়ে গেছিল আর কি, যে তার এই মৃত্যুর আগে যাতে আমার মৃত্যু হয়ে যায়। এবং তাই হয়েছে যে কিছুদিন পরে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু কি আপনার মারা গেছে, ঠিক আছে? এবং তোমরা জানো ভাই, চতুর্থ খলিফা হয়েছে আমাদের আলী রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে? না জানাই বলে দিলাম। সো যখন উনি মারা গেছে, ওনার যখন পুরা ধন সম্পত্তি যখন মাপ নেওয়া হলো, তখন দেখা গেল কি তার কাছে 26 লাখ গোল্ড কয়েন আছে, 100টা ঘোড়া আছে, 2000 উট আছে, 3000 ভেড়া আছে এবং না জানি কত জমি আছে। ইনি ছিল সবচেয়ে ধনী সাহাবী। এবং তিনি কতটা ধনী ছিল তার আমি একটু অনেক টাকা নিয়ে ডিবেট আছে। কেউ বলে তার কাছে 1 ট্রিলিয়ন মার্কিন ডলার ছিল বর্তমান মার্কেটের, কেউ বলে তার কাছে বিলিয়ন্স ডলারের মার্কিন ডলার ছিল, অনেক ডিবেট করে। বাট আমরা এতটুকু এস্টিমেশন করতে পারি যে 500 বছর আগে রোমান এম্পায়ারের যে রাজা ছিল, তার থেকে তার ধন সম্পদের মানে পরিমাণ অনেক বেশি ছিল, অনেক বেশি। রোমান সাম্রাজ্যকে কত বড় ছিল তুমি যদি একটু খেয়াল করো, যে ধরো আরবের দেশ ছিল, আমি এক্সাক্ট ম্যাপ পারি না, ঠিক আছে? এদিকে ছিল তোমার ফার্সিরা, এদিকে ছিল তোমার রোমানরা, ঠিক আছে? তো যখন দ্বিতীয় খলিফার সময়, যখন উমর রাদিয়াল্লাহু আনহুর সময়, আমাদের খিলাফতটা কি এত বেশি বড় হয়ে গেছিল যে এই পারস্যদের যে রাজত্ব এবং এই যে রোমানদের যে রাজত্ব, এই দুই রাজত্ব কি আমাদের সামনে ছোট হয়ে গেছিল। এখন আলাদা কথা যে এখন হয়তো ওয়েস্টার্নরা শাসন করে, বাট এক সময় খিলাফতের টাইম ছিল এবং তখন মুসলিমদের শাসন করতো এবং জাস্টিসভাবে শাসন করতো আর কি, ন্যায়ভাবে আর কি। ওকে, সো আপনি বুঝতে পারতেছেন রোমানদের থেকেও, মানে রোমানের রাজার থেকেও, যেহেতু সে সেই সময় সবচেয়ে ধনী ছিল, তখন অবশ্যই তার থেকে তার ধন সম্পত্তির পরিমাণ বেশি ছিল, ঠিক আছে? এবং বর্তমান যে আমাদের সৌদি সবচেয়ে বড় যে বিজনেসম্যান, তার থেকেও যদি আপনি বর্তমানেও যদি আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু যদি অর্থ সম্পদকে যদি বর্তমান মার্কেট ভ্যালুতে তোমার মেজার করা হয়, তাহলে তার থেকেও সে ধনী হবে। মানে প্র্যাকটিক্যালি সেইং যে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু এখনও মুসলিমদের মধ্যে যখন বিজনেসম্যান আছে, মুসলিম বিজনেসম্যানদের মধ্যে সে এখনও সবচেয়ে বেশি ধনী। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন তোমার মনে আসবে ভাই এত টাকা কই থেকে আসছে, বা কিভাবে আল্লাহ তাকে এত রিজিক দিচ্ছে, বা হোয়াট হিজ সাকসেস স্টোরি, এটা নিয়ে একটু জানতে মন চায়। তো আমরা এটা একদম ডিটেইলে যাবো, ঠিক আছে? তো সবার আগে যখন নবীজি জন্মগ্রহণ করেন, তখন তাকে সর্বপ্রথম কোলে নেয় কিন্তু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু, কিন্তু মাই তাকে সর্বপ্রথম কোলে নেয়, ঠিক আছে? এবং ব্যাপারটা হলো কি, নবীজির জন্মের 10 বছর পরেই আমাদের আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু ওনার আর কি জন্ম হয়। এবং ব্যাপারটা তার বাবা অনেক বড় বিজনেসম্যান ছিল, তার লেদার এবং পারফিউমের বিজনেস ছিল মক্কাতে আর কি, তার সেই বিজনেসটা ছিল। আচ্ছা, সো বিজনেস হওয়ার পরে হয় কি, তার বাবা একদিন কাফেলাতে করে যাচ্ছিল। তো তোমরা জানো আর কি যে আগে হয়তো কি তোমার এই যে ধরো আরব দেশ, ঠিক আছে? তো আরব দেশ হতো, তো আরব দেশ করতে কি তোমার বিভিন্ন ধরো কাফেলা নিয়ে যেত, ঠিক আছে? ধরো ইয়েমেনে যেত, শামে যেত, ঠিক আছে? মানে বিজনেসের জন্য অনেক জায়গাতে ট্রাভেল করতো। তো ট্রাভেল করার সময় তো থাকে দস্যু তো থাকে, তো দস্যু সে কি করছে কি, তার বাবাকে মেরে দিছে। তো বাবা মেরে দেওয়ার পরে তাদের যে গোত্র ছিল, সেই গোত্রের মধ্যে তখন আমাদের হেড বানায় দেওয়া হয় কি আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুকে। ছোট বয়সে আর কি সে গোত্রের একদম হেড হয়ে যায়। ওকে, এখন যখন হেড হয়ে যায়, তখন তারও ভাইয়ের কাজ থাকে কি কাফেলা নিয়ে, কাফেলা মানে তো বুঝতে না, যারা বিজনেস করতে যায় বাইরে। এখন আমরা যেটা বলি যে প্লেন নিয়ে, ঠিক আছে? বড় বড় বিজনেসম্যানরা থাকে না, সিগমা এডিট দেয়, বিভিন্ন জায়গাতে ঘুরতে যায়। তো তখন তো প্লেন ছিল না, তখন ঘোড়া দিয়ে উট দিয়ে যাওয়া লাগতো। আচ্ছা, তখন যখন ইয়েমেনে যায়, তখন এক খ্রিস্টান পাদ্রী তাকে বলে যে তোমাদের ওখানে তো নবীজির আসার কথা, আসছে কিনা? এরকম পরপর 3বার জিজ্ঞেস করে। তো উনি বলে যে না, এরকম তো কোনো পয়গম্বর আল্লাহ তো পাঠায়নি। তো বলছে যে না, আসছে, আমার ক্যালকুলেশন ভুল হতে পারে না, তুমি যাও যে জিজ্ঞেস করো। তো তখন তার ফ্রেন্ড ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাকে জিজ্ঞেস করলো এবং সে নবীজির কাছে নিয়ে গেল। তো নবীজি তখন বললো, তুমি যার মেসেজটা আমার জন্য আনছো, তার সেটা আমাকে দিয়ে দাও। তো তখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বসলো যে ইনি আল্লাহর সেই শেষ রাসূল, ঠিক আছে, বা শেষ নবী। তো
তো তখন তিনি সেই মুহূর্তে আর কি ইসলাম কবুল করলো। এখন কথা হলো যে দেখো, তখন আমাদের মক্কাতে ইসলামদের উপর অনেক মুসলমানদের উপর অনেক অত্যাচার ছিল। তো তখন বাধ্য হয়ে তখনকে আমাদের মদিনা হিজরত করতে হয়। তো যখন হিজরত করতে হয় তো তখন ডেফিনেটলি আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু হিজরত করবে। এখন তার সম্পদের এমন আধিপত্যই ছিল যে সে যদি কোনো কারণে মক্কা ছেড়ে যায় তাহলে মক্কার ইকোনমি পুরো শেষ, মক্কাতে দুর্ভিক্ষ হয়ে যাবে। চিন্তা করো তার কি পরিমাণ তার বুদ্ধি ছিল যে সে সেখানে পুরো রাজ করতো, ঠিক আছে, পুরো বিজনেস ইকোনমি সে চালাইতো। এখন যখন যেতে দেয় তখন করে কি, ওখানে অবশ্যই শয়তান লোকরা ছিল, তারা একটা ডিল রাখছে। সেটা কি, ঠিক আছে ভালো কথা, মদিনায় তো যাচ্ছ, ভালো হিসাব, বাট মদিনায় যদি যেতে হয় আইদার তুমি সব রেখে যাবা, না হলে চলে যাবে। এখন তুমি জানো সাহাবিদের তো ইমান অন্য লেভেলে, তাই না, এটা ইনকম্পারেবল। তারা কি ধন সম্পদের জন্য থাকবে? যা হওয়ার তাই হয়েছে, সব ছেড়ে চলে গেছে। এখন ওখানে নবীজি মদিনাতে একটা নিয়ম করছিল যে সবার একটা ভাই দেওয়া হবে। এখন এই ভাই করার ক্ষেত্রে একটা নিয়ম ছিল যে স্ট্যাটাস মেনটেন করতে হবে। ধরো আমি টিচার, তাহলে আমার সাথে ধরো টিচার, ধরো তোমাদের রায়ান ভাইরা আমার ভাই বানাবে, ঠিক আছে। ধরো কেউ কৃষক, তো কৃষকের সাথে কৃষককে ভাই বানাবে। ধরো তোমার হলো কেউ বিজনেসম্যান, তো সে বিজনেসম্যানের সাথে বিজনেসম্যান বানাবে। তো এইভাবে যখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আসলো, যখন পালা আসলো, তো তখন তার ভাই হিসেবে রাখা হলো। মদিনায় তখন মুসলমানদের সবচেয়ে ধনী ছিল এবং সে ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সন ছিল মদিনাতে। তো তাকে রাখা হলো কি সাদ বিন রাবিকে আর কি তার ভাই বানানো হলো। সাদ বিন রাবি কি করলো, তাকে বাসায় নিয়ে গেলো। বাসায় নিয়ে বললো যে আচ্ছা শোনো ভাই, আমার তো অর্ধেক যে সম্পত্তি আছে, অর্ধেক সম্পত্তি তুমি নিয়ে নাও, ঠিক আছে। তো সে বললো কি যে না, আমার অর্ধেক সম্পত্তি লাগবে না, তুমি আমাকে বাজারের রাস্তা দেখাও। তোমাকে কি দেখাও? তোমাকে বাজারের রাস্তা দেখাও। তো তখন বাজারের যে বাজারটা ছিল, সে বাজারটা কার দখলে ছিল বলতো? ইহুদিদের, তাই না। এই যে এখন যে ইহুদিরা তো ঝামেলা করতেছে, তখন ইহুদিরাই ঝামেলা করতো, ঠিক আছে। ইহুদিদের বাজার ছিল সবচেয়ে বড় বাজার, কি পুরো বাজারটা ইহুদিদের কন্ট্রোলে ছিল মদিনা, ঠিক আছে। তিনি বাজারের রাস্তায় গেল, তিনি খুব ঘুরলো দেখলো কোন বিজনেস চলে কোন বিজনেস চলে না। ফাইনালি এক মুসলিম ভাইয়ের কাছে গেল, যে বললো কি আমাকে কিছু ঘি দাও, কিছু বাটার দাও, কিছু খেজুর দাও। সেটা নিল এবং বললো কি আমাকে বিনা টাকায় দাও, আমি এটা বিক্রি করবো। কি জিনিস তোমার, মার্কেটিং আমার, ঠিক আছে। এখন অনেক বিজনেস মডেল এটার উপরেই চলে, ঠিক আছে। মার্কেটিং করে একজন, বিজনেস থাকে আরেকজনের, প্রফিট থাকে অর্ধেক শেয়ার করে, বা বিভিন্ন বিল্ডিং এ ডেভেলপ করার ক্ষেত্রে একই থাকে। জমি তোমার, বিল্ডিং আমি বানাই দেবো, অর্ধেক ফ্ল্যাট আমার, অর্ধেক ফ্ল্যাট তোমার, ঠিক আছে। সো ওইটা আর কি তখন থেকে ইনি আর কি প্রথম চালু করে, ঠিক আছে। আচ্ছা, তো সেম ভাবে বিক্রিও করলো। বিক্রি করার পরে অর্ধেক প্রফিট তারে দিল, অর্ধেক প্রফিট নিজে নিল এবং নিজের জন্য খাবার আনলো এবং তার ভাই সাদ বিন রাবির জন্য কি খাবার নিয়ে আসলো। তখন উনি অবাক হয়ে গেল যে যার হাতে কিছুই ছিল না, নিঃস্ব হাতে মক্কা থেকে আসছিল, সে এখন আমার জন্য ইনকাম করে খাবারও নিয়ে আসছে। সে একটু অবাক হয়ে গেল। ওকে, সো এইভাবে করে সে ওখানে ব্যবসা করতে থাকে, একটু একটু করে বড় হয়। তো সে তখন দেখলো বাটার আর খেজুর দিয়ে একটা বিখ্যাত আরবের মক্কার একটা সুইট ডিশ বানালো এবং সেটা খুব বেশি চললো। এরকম করতে করতে তার বিজনেস বাড়তে থাকে এবং সে মদিনায় যতজন আসছিল তার মধ্যে তিনি ছিল প্রথম বিয়ে করছিল। কারণ তখন আসলে বিয়ে করার এফোর্ট করতে পারতো শুধুমাত্র উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু, তাছাড়া কারো কাছে এই পরিমাণ অর্থ ছিল না যে ভাই তারা বিয়ে করবে, ঠিক আছে, পসিবল ছিল না। এবং এরপর কি সে বিজনেস করে, তারপর কি বিজনেস করে ভাই, এই ধরো বিজনেস করতে করতে একসময় করে কি ঘোড়ার বিজনেস দেয়, ঠিক আছে, হর্স বিজনেস দেয়। আমার নিজেরও অনেক একটা শখ আছে, কোনোদিন যদি ঘোড়ার বিজনেস আল্লাহ যদি সেই রিজিকটা দেয়, সে কি ঘোড়ার বিজনেস দেয়। তারপর কি ঘোড়াতে যে আমাদের বেল্ট লাগে, অ্যাক্সেসরিজ লাগে, সেটার বিজনেস দেয়। এরকম করতে করতে কি তার যেটা মেইন বিজনেস ছিল লেদার এবং পারফিউমের বিজনেসও সে কি দিয়ে ফেলে। এরকম করতে করতে সে তখন কি ফাইনালি ওই ইহুদিদের যে সবচেয়ে বড় যে বিজনেসম্যান যে ছিল তার সমান আর কি এখন টক্কর দেওয়ার মতো হয়ে গেছে। এখন ইহুদিদের একটা পলিসি ছিল, পলিসিটা কি, ইহুদিরা সবসময় ঠকাইতো। বাইরে থেকে যে কাফেলা আসতো, ধরো মদিনাতে বাইরে থেকে তো অবশ্যই মালামাল আসবে, তারা করতো কি, এখন বলে না সিন্ডিকেট সিস্টেম, তারা কি ধর সিন্ডিকেট সিস্টেম চালাতো। কি সিন্ডিকেট সিস্টেম, তো ধরো এখানে আসে, ধরো বাইরে থেকে কেউ আসতেছে, তো বাইরে থেকে আসার পর তারা করবে কি, তারা এসে এখানে বলবে কি তোমাদের জিনিসপাতি আমাদেরকে দিয়ে দাও, কম দামে নিত, কম দামে নিয়ে এসে মুসলিমদের কাছে বেশি দামে বিক্রি করতো, খারাপ জিনিসও বেশি দামে বিক্রি করতো। আজকাল হয় না, সবাই থেকে মরা মুরগি দেয়, এটা দেয় সেটা দেয়, আমাদের এর থেকে কোর্সের অবস্থা হয় কিরকম, ঠিক আছে, উল্টাপাল্টা জিনিস বেশি দামে বিক্রি করতেছে। জানি না কেন তোমরা কিনো, তোমাদের আসলে দোষ নেই, ওদেরই আসলে দোষ, কি বলবো জানি না খালাস। তো এরকম করতে করতে তোমার কি হয় যে ভাইয়া ইহুদিরা করতো কি এরকম বিজনেস মডেলই চালাইতো। এখন কথা হলো আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে তার এরকম হবে না। তিনি মানুষকে বলতো যে দেখ আমার কোনটা ভুল আছে কোনটা খারাপ আছে, ঠিক আছে, কোর্সে একদম, যেমন ধরো অনেক ভাইরা আছে, ঠিক আছে, কোর্সের একদম ডিটেলসে বলে, খুবই কম মানুষ ভালো দিকে বলে খারাপ দিকে বলে, ঠিক আছে। যেমন সে টু সে এক্সাম্পল আমি কিন্তু বলছি ভাই আগে দেখ তারপর কোর্সে ভর্তি হয়, তাছাড়া ভর্তি হইস না ভুলেও, ঠিক আছে। তারপর কি সেম ভাবে অনেকে কিন্তু বলবে দেখো কোর্স ক্লাস করা লাগবে না, ডেমো ক্লাস বাদ দাও, আমি বলছি না আমার কথাই মানতে হবে। তো সেম ভাবে বিজনেসম্যানরাও অনেকে এরকম করতো। বাট আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলতো কি আমার এটা সমস্যা, তো সবাইকে তার উপর ধীরে ধীরে বিশ্বাস করা স্টার্ট করলো, ঠিক আছে। এরকম বিশ্বাস যখন করা স্টার্ট করলো তখন কি ধীরে ধীরে তার বিজনেস গ্রো হতে থাকলো এবং কি একটা সময় সে কি ওখানে নাম্বার 1 বিজনেসম্যান হয়ে গেল।
এবং কি একসময় তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি এত সাকসেসফুল হয়েছো কীভাবে? তো সে বলছে আমি আজ পর্যন্ত যে পাথরই উঠেছি না কেন সেই পাথরের নিচে সবসময় সোনা ছিল। এটা আক্ষরিক অর্থটা কি? এর আক্ষরিক অর্থটা হলো তোমাকে সেই রাস্তাটাই চুজ করতে হবে যে রাস্তাটাতে সাকসেস আছে। এখন সাকসেসটা নেওয়ার জন্য তোমার বেশি না একটু মাথায় বুদ্ধিটা খাটাইতে হবে। শেষ মোমেন্টে কী করবা না করবা একটু বুদ্ধি খাটা, একটু দেখ, একটু সেন্সিবল ভাব, একটু ভাবা শিখ। না ভাইবা কিছু করতে গেলে ভাই তুই এখন ধরা খাবি, কারণ এখন সময় নেই। কথা বোঝা গেছে? ওকে। তারপর কি ভাই, খালিদ ইবনে ওয়ালিদ এবং আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একসময় ডিবেট হয়েছিল, তর্ক বিতর্ক হয়েছিল। তো তর্ক বিতর্কের সময় তখন নবীজি এসে একটা খুব কথা বলছিল, যে সেটা হলো যে দেখো খালিদ ইবনে ওয়ালিদ, তুমি যদি পাহাড়ের সমান শোনাও যদি আল্লাহর রাস্তায় খরচ করো, তাও তুমি আমার সাহাবী সমান হতে পারবে না। চিন্তা করো আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর কি পরিমাণ সম্মান ছিল তার জন্য। কারণ কি, আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু এমন সময় ইসলাম গ্রহণ করছিল যখন মানে মুসলিমরা খুবই দুর্বল ছিল, বাট খালিদ ইবনে ওয়ালিদ কি অনেক পরে জয়েন করছিল। সেই জন্য নবীজির কাছেও তার সম্মানটা কি অনেক বড়। এমনকি এক সময় এক যুদ্ধতে ফজরের নামাজের সময় যখন দেখছে নবীজি ছিল না, তখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু সেখানে ইমামতি করে, এবং যখন নবীজি এসে দেখে 1 রাকাত নামাজ হয়ে গেছে, তখন সেও তার পিছনে সে নামাজটা কমপ্লিট করে। যখন নামাজ শেষ হবে সবাই দেখে নবীজিকে, তখন সবাই ভয়ে দাঁড়ায় থাকে। বাট নবীজি নামাজ শেষ করে কি বলে যে তোমরা যা করছো তা একদম কারেক্ট কাজ করছো। একমাত্র বান্দা যার পিছনে নবীজি নামাজ পড়ছে। তো কথাটা বুঝতে হবে যে তার ইম্পর্টেন্সটা কতটা বেশি, এবং কি তিনিও সেই বান্দাদের মধ্যে একজন যাকে নবীজি এই পৃথিবীতে জান্নাতের সুখবরটা দিয়েছিল। কথা বুঝে গেছে? সো ব্যাপারটা হলো কি, ব্যাপারটা হলো যে দেখো যে মক্কা থেকে সবকিছু ছেড়ে আসলো, ছেড়ে এসে মদিনায় নতুনভাবে স্টার্ট করলো, এবং মদিনার 1 নম্বর বিজনেসম্যান হয়ে গেল। এবং যে সে যখন মারা গেল, তখন দেখা গেল সে আজকালকার সময়েরও সব মুসলিম বিজনেসম্যানদের মধ্যে আজকেও সে 1 নম্বর ধনী, সেই 1400 বছর আগে থেকে এখন পর্যন্ত। তার মানে সে কি ভাই কোনোদিন হোপ হারাইছে? সে কি ভাবছে যে কি হবে, সব তো ছেড়েই আসছি, ঠিক আছে, পারবো না, হবে না, ঠিক আছে, ভাবে নাই, ঠিক আছে। কোনো সাহাবীর মেন্টালিটি এমন ছিল না, নবীজিরও মেন্টালিটি এমন ছিল না। সবার একটাই মেন্টালিটি ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পুরো বিশ্বাস আছে, আমাকে অ্যাট দ্য এন্ড আমার কাজটা করতে হবে। সে কিন্তু তার বিজনেসটা কিন্তু সে ঠিকভাবে চালাইছে। সে যেরকম যুদ্ধে লড়ছে, সে যেরকম ইসলাম প্রচার করছে, সে সেরকম নিজের বিজনেসও ঠিকভাবে সামলাইছে, এবং তার অর্ধেক যে সম্পত্তি ছিল সেটাও কিন্তু সে বিজনেসে দিয়েছে। এবং তার থেকে বেশি অর্থ দান করছিল শুধু একজনই ব্যক্তি, সেটা হলো উসমান রাদিয়াল্লাহু আনহু। তো ব্যাপারটা হলো কি, ব্যাপারটা হলো আপনাকে ভাই যোগ্য হইতে হবে, ঠিক আছে। আপনি যদি মনে করেন পড়াশোনা করে কি লাভ, এমন কথা বললে হবে না। তুমি যদি পাওয়ারফুল মানুষ না হও, তুমি কোনোদিন মানুষের সাথে ভালো কিছু করতে পারবে না। তাই মানুষের ভালো করতে হলে তোমাকে পাওয়ারফুল পজিশনে যাইতে হবে। কথা বুঝে গেছে? সো ব্যাপারটা হলো কি এটাই ভাই, যে আপনাকে পড়াশোনা করতে হবে, নিজের ফ্যামিলির হাল ধরতে হবে। যে কোনো অবস্থায় থাকুন, যাই হন না কেন, আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনাকে মুসলমান। আর একজন মুসলমানের জন্য এর থেকে বড় গর্বের বিষয় আর কোনো কিছু হতে পারে না, পসিবলই না, ঠিক আছে। আপনি একটু চিন্তা করেন যে আগেরকার মুসলমানরা কেমন ছিল এবং আজকালকার মুসলমান, আমরা যদি তাদের মতো বিহেভিয়ার করি, তাহলে ভাই আমরা ইনশাল্লাহ কোনো জায়গাতে ফেল করবো না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সবসময় আমাদের সাথে আছে যদি আমরা সঠিক পথে চলতে পারি। কথা বুঝে গেছে? তাহলে আশা রাখি আজকের পর থেকে কারো মাথায় পরীক্ষার যে কটা দিন আছে ভাই কোনো ধরনের কোনো টেনশন আসবে না। তুমি তোমার বেস্টটা দিয়ে রাখো, এবং ফলাফল দেওয়ার মালিক তো আল্লাহ, ঠিক আছে। সবসময় একটা কথা ভাই মনে রাখবে, ঠিক আছে। তুমি তোমার বেস্টটা অ্যাটলিস্ট দাও, ওকে। তাহলে দেখা হবে সবার সাথে অন্য কোনো ভিডিওতে। আশা রাখি এরপর থেকে আর ভাই কেউ ডিমোটিভেট হবেন না, এবং কন্টিনিউয়াসলি ভাই আপনার যে দায়িত্ব আপনি সেটা ভাই করে যাবেন। ভালো থাকেন, খুশি থাকেন, আল্লাহ হাফেজ।